প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। অযোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা এবার এইভাবেই পোর্টালে জানিয়ে দিন তার নাম। রোজভ্যালি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টের রাজ্যের প্রস্তাব। অভিষেকের আমতলায় অফিস ভাঙায় ছিল স্থগিতাদেশ, সেই মামলায় এবার কি জানালো হাইকোর্ট। বন্যায় সবঙ্গেই ভেঙেছে 3200 বাড়ি, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণার আবেদন আন্ডার প্রসেস বাতিল হবে না তো, জেনে নিন এই সময় কি করণীয়। হাইকোর্টে ধাক্কা টুলুর, খারিজ রক্ষা কবচের আর্জি মেঘের আড়ালে সব দেখছেন, বললেন বিচারপতি। কাজলের ইস্তফার নেপথ্যে মেসেঞ্জারের রিসোর্টে গোপন বৈঠক, বীরভূমেও মহারাষ্ট্র গোয়া মডেল। সেপ্টেম্বরে শিলান্যাস, আসছেন গৌতম আদানি, নিউটাউনে আদানির হাসপাতাল প্রকল্পে রাজ্যের কি প্রাপ্তি। মুখ দেখতে চাইছেন, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। হুহু করে বাড়ছে বিদ্যুতের বিল, কোথায় বেশি খরচ হচ্ছে জানাবে স্মার্ট মিটার। 1 কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান, কিরার বাংলায় উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। খড়গপুর ভদ্রক 4th লাইনে কেন্দ্রের অনুমোদন, গতি বাড়বে যাত্রী পরিষেবা বাণিজ্যে, মোদীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। যাদবপুর কাণ্ডে নাক গলাবে না বিজেপি, স্পষ্ট বার্তা শ্রমিকের, ছাত্র সংসদ নির্বাচনে দাবি এসএফআইয়ের। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। যাদবপুর কাণ্ড গড়ালো হাইকোর্টে, জরুরি শুনানির আর্জি নাকচ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির, পৃথক মামলার নির্দেশ। ডিভিসির জলে ফুঁসছে দামোদর, বৃষ্টিতে জলমগ্ন গ্রামের রাস্তাঘাট। নিয়ম মেনে চলছে তো, তৃণমূলের আবর্জনা সাফাইয়ে 1 মাস ধরে হোটেল রেস্তোরাঁ মলে চলবে অভিযান। ফোনে অধরা উপাচার্য ও রেজিস্ট্রার, যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর, হাইকোর্টে বিরাট প্রস্তাব। নিউ মার্কেটের ঘটনায় বড় পদক্ষেপ, সিট গঠনের পরই বুধবার গভীর রাতে জোড়াসাঁকো থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার। প্রায় 69,000 কর্মসংস্থানের দিশা, 33 শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য। যাদবপুরে গেরুয়া বনাম লাল, সংঘাতের জল গড়ালো হাইকোর্টে, দ্রুত শুনানির আবেদন নাকচ। নিটে সফল মুর্শিদাবাদের বিরি মহল্লার 18 জন, অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে। শ্যামনগর এক্সাইড কারখানায় খুশির হাওয়া, কর্মীদের বেতন বাড়ছে 11,800 টাকা। সিগন্যাল ভাঙলেই এআই এর সাহায্যে করা ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। তৃণমূল আমলে ঘর ছাড়া, কলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি ভয় আউট, ভরসা ইন। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট, জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি। ঝড় বৃষ্টিতে আধার সংশোধনে এসে চূড়ান্ত ভোগান্তি, মুখ্যমন্ত্রীর কাছে সরলীকরণের আর্জি কাঁথিবাসীর। 15 বছরের পুরনো পুলকার বন্ধের নির্দেশ, 1 মাস সময় অর্জুনের। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় বদল, 1 অক্টোবর থেকে 4 বার এটিএম বা ডিজিটাল লেনদেনের পরেই 15 টাকা চার্জ। আরএসএস এর বৈঠকে জেনজি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা। বিহারে সরকারি প্রকল্পের প্রচারে ভিডিও বানালেই লাখ টাকা, নতুন নিয়ম আনলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বদলের বাংলায় মোদী শুভেন্দু রাখি এবার হট কেক, পদ্মের চাহিদাও তুঙ্গে। ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়, সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের। জেলা শাসকদের হাতেই একচেটিয়া ক্ষমতা, নাগরিকত্ব বিধিতে বড় বদল এনে বিজ্ঞপ্তি কেন্দ্রের। অন্য রাজ্য থেকে বাইক নিয়ে কি আর ঢোকা যাবে না সিকিমে, ভবিষ্যতে আসতে পারে নিষেধাজ্ঞা। পাপা আজ গর্বিত হয়ে তোমার দিকে তাকিয়ে হাসছেন, মাকে বার্তা রাহুলের, নভেম্বরে আসছে সোনিয়ার আত্মজীবনী। তামিলনাড়ুতে 3 অবিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ, দক্ষিণের কোনো রাজ্যেই বিজেপির হাতে নেই। এসএসসি এবং জেপিএসসির 22টি পরীক্ষা বাতিলে স্থগিতাদেশ ঝাড়খণ্ড হাইকোর্টের, স্বস্তিতে যোগ্য চাকরি প্রার্থীরা। ক্যান্সার আর সহজে ছড়াতে পারবে না, নতুন ভ্যাকসিনের ট্রায়ালে মিলল আশার আলো।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছয় তার নিশ্চিত করতে এবার নতুন ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। কারণ অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে আর্থিকভাবে সচ্ছল হয়েও কিছু ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সেই ধরনের অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবার সাধারণ মানুষকেও অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে রাজ্য প্রশাসন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কাজ স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের তরফে আগেই একটি পৃথক সিটিজেন পোর্টাল চালু করা হয়েছিল। এবার সেই পোর্টালেই যুক্ত হয়েছে বিশেষ অবজেকশন অ্যান্ড ক্লেম ফিচার। এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি মনে করেন তার এলাকার কেউ যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে তিনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন। কিভাবে অভিযোগ জানানো যাবে? অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কোনো অযোগ্য উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইলে খুব সহজেই অনলাইনে তা করা যাবে। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। 1. প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সিটিজেন পোর্টালে লগ ইন করতে হবে। 2. পোর্টালে প্রবেশ করার পর অবজেকশন অ্যান্ড ক্লাইম অপশনে ক্লিক করতে হবে। 3. এরপর সেখানে থাকা দুটি অপশনের মধ্যে অবজেকশন অ্যাগেন্স্ট সামওয়ান অপশনটি বেছে নিতে হবে। অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে এই অপশন ব্যবহার করতে হবে। 4. এরপর যার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে তার নাম, মোবাইল নম্বর, বাবার নাম এবং এলাকার সঠিক তথ্য দিতে হবে। 5. তথ্য দেওয়ার পর অভিযোগের কারণ জানানোর জন্য যে অপশনগুলি আসবে সেখান থেকে সঠিক কারণটি নির্বাচন করতে হবে। 6. সব তথ্য যাচাই করে সাবমিট করলে অভিযোগটি নথিভুক্ত হয়ে যাবে। এরপর প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই অযোগ্য ব্যক্তির প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সরকারের ওই উদ্যোগের লক্ষ্য হল প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষ যাতে কোনো বাধা ছাড়াই অন্নপূর্ণা যোজনার সুবিধা পান এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করা যায়। রোজভ্যালি কাণ্ডের পর কেটে গিয়েছে এক যুগ, কিন্তু প্রতারিত হওয়া লক্ষ লক্ষ মানুষের হাতে এখনো পৌঁছয়নি তাদের প্রাপ্য টাকার বড় অংশ। এবার সেই টাকা ফেরাতেই বড় ভাবনা রাজ্য সরকারের। বছরের পর বছর ধরে কখনো আদালতের দিকে, কখনো প্রশাসনের দিকে তাকিয়ে থেকেছেন আমানতকারীরা। এবার সেই দীর্ঘ অপেক্ষায় বদলের ইঙ্গিত মিলল কলকাতা হাইকোর্টে। রোজভ্যালির সম্পত্তি দ্রুত বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রস্তাব অনুযায়ী রোজভ্যালির 21টি হোটেল সহ সংস্থার হাতে থাকা সমস্ত সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হবে। সেই সম্পত্তি থেকে যে অর্থ পাওয়া যাবে তা আমানতকারীদের মধ্যে ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়াটি আগামী 1 বছরের মধ্যে শেষ করতে চায় রাজ্য। এই মর্মে রাজ্যের মুখ্য সচিব একটি বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই প্রস্তাব পেশ করা হয়েছে। শুধু দ্রুত টাকা ফেরানো নয়, গোটা প্রক্রিয়ায় আদালতের নজরদারিও চেয়েছে রাজ্য। অর্থাৎ সম্পত্তি বিক্রি থেকে শুরু করে আমানতকারীদের টাকা পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ আদালতের তত্ত্বাবধানে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের বক্তব্য, এই ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরতের প্রক্রিয়াকে আরও গতিশীল করা সম্ভব হবে। প্রসঙ্গত, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারণার অঙ্ক কম নয়, প্রায় 2500 কোটি টাকা। এত বড় অঙ্কের অর্থ ফেরানোর কাজ শুরু হলেও গত 12 বছরে সেই প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোয়নি। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে তৈরি অ্যাসেট ডিসপোজাল কমিটির কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। ওই কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। এই অভিযোগের পর পুরনো ব্যবস্থায় আস্থা না রেখে নতুন পদ্ধতির কথা বলেছে রাজ্য। অ্যাসেট ডিসপোজাল কমিটি ভেঙে দিয়ে তার পরিবর্তে আদালতের সরাসরি নজরদারিতে রাজ্যের মাধ্যমে সম্পত্তি বিক্রি ও টাকা ফেরানোর ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। রোজভ্যালি মামলায় তদন্ত এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ অবশ্য অনেক আগেই শুরু হয়েছিল। প্রতারিত আমানতকারীদের অর্থ উদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলেছে। তদন্তে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে 2015 সালের মার্চ মাসে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে তার স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেপ্তার করে সিবিআই। তদন্তের সময় রোজভ্যালির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরানোর উদ্দেশ্যেই হাইকোর্টের নির্দেশে অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়েছিল। উল্লেখ্য, এখন রাজ্যের নতুন প্রস্তাব হাইকোর্টে গৃহীত হলে রোজভ্যালির সম্পত্তি বিক্রি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে 21টি হোটেল সহ বিপুল সম্পত্তি বিক্রি করে 1 বছরের মধ্যে টাকা ফেরানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আমানতকারীদের কাছে তা বড় স্বস্তির খবর হবে। 12 বছর ধরে আটকে থাকা অর্থ ফেরতের দাবিতে যারা এখনও অপেক্ষা করছেন তাদের কাছে তাই হাইকোর্টের পরবর্তী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5তলা অফিস ভাঙায় আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা বহাল রাখা হলো। গতকাল এই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আদালত জানিয়ে দেয় 18ই সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের কার্যালয় ভাঙা যাবে না। আগামী 8ই সেপ্টেম্বর ফের মামলার শুনানি। গত 18ই জুলাই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরের দিনও ভাঙার কাজে পৌঁছে যায় বুলডোজার। রবিবার ছুটির দিনে বিশেষ এজলাস বসিয়ে অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের তরফে আইনজীবী কিশোর দত্ত এই মামলায় সওয়াল করেন আদালতে। তিনি বলেন, 509 ও 512 নম্বর দাগের জমির উপর অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে, কিন্তু তার বদলে ভেঙে হয়েছে 507 নম্বর দাগের জমি, যা তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন আইনজীবী দত্ত। অন্যদিকে গতকাল রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই মামলার শুনানিতে কিছুটা সময় চেয়ে নেন। তিনি জানান, এই মামলায় শুনানির জন্য রাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে বলেন, 18ই সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহালই থাকবে। তার আগে 8ই সেপ্টেম্বর ফের মামলার শুনানি হবে। আগে শুনানিতে আবেদনকারীর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, 5তলা বিল্ডিং 18ই জুলাই থেকে ভাঙা শুরু হয়। মালিককে হেয়ারিং নোটিশ দেওয়া হয়নি, 30শে জুন নোটিশ দেওয়া হয়। 15ই জুলাই হেয়ারিং টেক প্লেস। 8ই জুলাই অর্থাৎ 7 দিন আগে তা জানানো হয়। যথার্থ সময় দেওয়া হয়নি, তারপর কিছু না জানিয়ে ভাঙা শুরু হয়েছে। আদালতে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী জানিয়েছেন, যদি সেখানে বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে তা ভাঙার জন্য মালিক পক্ষকে আগে সুযোগ দেওয়া উচিত। দুপক্ষের মত বিবেচনা করে দপ্তর ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত, তা এদিন বহাল রাখে আদালত। পশ্চিম মেদিনীপুরে বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল দুপুরে সবংয়ে গিয়ে হেলিকপ্টারে চেপে সবং, ভগবানপুর, পটাশপুরের বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে সবংয়ে 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি পরিবারকে 30,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু। এছাড়াও বন্যা পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেন তিনি। গতকাল দুপুরে আকাশপথে সবং, ভগবানপুর, পটাশপুরের বিস্তীর্ণ এলাকা সরজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেলেঘাই নদীর জলস্তর বেড়ে গিয়েছিল, তা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিন সবংসহ বন্যা কবলিত এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। জলবন্দী এলাকার মানুষদের রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোটা জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, জেলা পুলিশ সুপার, পিএইচই দপ্তরের আধিকারিক ও জেলার সব বিধায়কদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, এলাকার মানুষজন বলছিলেন 1986 সালে জ্যোতি বসু এখানে এসেছিলেন, তারপর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এখানে এলো। কি করা যাবে? আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে গ্রামের মানুষের নাড়ির টান। গ্রামেই আমার শুরু, গ্রামেই আমার শেষ। বহু প্রতীক্ষার পর বুধবার অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে গিয়েছে। আবেদনকারীর বাড়িতে বসে যাচাই করতে পারছেন মাসিক 3000 টাকার আবেদন ঠিক কোন পর্যায়ে রয়েছে। কিন্তু অনেকের স্ট্যাটাসে লেখা থাকছে আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসের মতো কিছু শব্দ। সেসব দেখে অনেকেই ভাবছেন, তাহলে কি আবেদন বাতিল হয়েছে? সেরকমটা মোটেই নয়। জানুন আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেস আবেদনগুলি ঠিক কোন পর্যায়ে রয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। https:/socialregistry.wb.gov.in যাওয়ার পর সিটিজেন্স বা ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার জেলা নির্বাচন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেটি দিন। এরপর সংশ্লিষ্ট এই নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে, সেটি দিতে হবে। তারপরই নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলসের ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভ, আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ও রিজেক্টেড। অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই তা পেয়ে যাবেন। রিজেক্টেড অর্থাৎ আবেদনপত্র বাতিল হলে এই পোর্টালেই তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকে, তার অর্থ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। জমা করা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আপনি এই প্রকল্পের উপভোক্তা হতে পারেন কিনা সেটাও বিচার করা হচ্ছে।
এই সময়টা অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। আন্ডার এনকোয়ারির অর্থ জমা করা যাবতীয় নথি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখার কাজ শেষ। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এবার দ্বিতীয়বার যাবতীয় তথ্য যেমন পরিচয়, ব্যাংকের ডিটেলস ইত্যাদি খতিয়ে দেখবেন। যাচাই করার জন্য আধিকারিকরা আপনার বাড়িতেও আসতে পারেন, এমনকি আসতে পারে ফোনও। এই পর্ব পেরোলেই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল মিলবে। সবকিছু ঠিক থাকলে অনুদানের টাকা আপনার অ্যাকাউন্ট পৌঁছে যাবে। কলকাতা হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের। রক্ষা কবচের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাথর সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি এফআইআরের ভিত্তিতে মোহাম্মদবাজার থানার পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুলুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদন্ত চলবে, তবে জামিনের আবেদন জানানোর রাস্তা তার কাছে খোলা রয়েছে বলেও জানিয়েছে হাইকোর্ট। মামলার সূত্রপাত দেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায়। পুলিশি তদন্তে ওই ঘটনায় উঠে আসে টুলু মণ্ডলের নাম। এরপর তদন্তের জাল ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। টুলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা প্রায় 20টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অন্তরালে থেকেই টুলু মণ্ডল রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন মামলার শুনানিতে টুলু মণ্ডলের আইনজীবী বলেন, বেআইনি ব্যবসা যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সমস্ত ব্যবসায়িক কার্যকলাপেই বৈধ লাইসেন্স রয়েছে। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন একটি মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেন। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি জানিয়ে ওই রিপোর্ট এদিন রাজ্যের তরফ আদালতকে তুলে ধরা হয়। তা খতিয়ে দেখে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, মামলাকারী এখানে রামায়ণের ইন্দ্রজিৎ, মেঘের আড়ালে বসে সব লক্ষ্য করছেন। তিনি দেশের বাইরে বসে তাকে কি সুরক্ষা আদালতে দেবে? তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তদন্ত প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করেননি। ফলত প্রায় 200 কোটি সাম্রাজ্যের মালিকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে পুলিশ। বলে রাখা প্রয়োজন, তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছাড়েন টুলু। জানা গিয়েছে, দুবাইয়ে বসেই নাকি গোটা ব্যবসা চালাচ্ছেন তিনি। এমনকি ভিনদেশে বসেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন টুলু। মহারাষ্ট্র কিংবা গোয়ার রিসোর্ট রাজনীতির গল্প এতদিন ছিল মূলত ভিন রাজ্যের রাজনৈতিক অভিধানে। এবার সেই শব্দবন্ধই ঢুকে পড়ল বীরভূমের জেলা রাজনীতিতে। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারের একটি গেস্ট হাউসে তৃণমূলের কাজল বিরোধী সদস্যদের বৈঠকের খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। আরও তাৎপর্যপূর্ণ, সেই বৈঠকে বিজেপির একাধিক নেতার উপস্থিতি ছিল বলেও দাবি। যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট সবাই। গত 4ই আগস্ট সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন 19 জন জেলা পরিষদ সদস্য। তারপর শুক্রবার 21শে আগস্ট তলবি সভা ডাকা হয়। যদিও সেই সভার আগেই গতকাল সকালে হঠাৎ করে পদত্যাগ করেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক কাজল শেখ। ফলে ভোটাভুটির আগেই এহেন পদক্ষেপ একেবারে মোড় ঘুরিয়ে দেয় বীরভূমের রাজনীতিতে। এমনকি পরবর্তী সভাধিপতি নির্বাচন ঘিরেই নতুন করে অঙ্ক কষা শুরু হয়েছে। কিন্তু কেন কাজল শেখ ইস্তফা দিলেন? রাজনৈতিক মহলের মতে বিধায়কের এহেন সিদ্ধান্তের পিছনে মেসেঞ্জারের ওই বৈঠক। রাজনৈতিক সূত্রের দাবি, সেখানে কাজল বিরোধী তৃণমূল 18 জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মুরারোয়ের প্রদীপ ভগত, ময়ূরেশ্বরের বন্দনা সাহা, আঁখি অধিকারী সহ একাধিক সদস্য ছিলেন বলে খবর। বৈঠকের নেতৃত্বে ছিলেন খয়রাশোলের জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউরি। শুধু তৃণমূল সদস্যরাই নয়, বিজেপির একাধিক নেতার উপস্থিতিও ছিল বলে সূত্রের দাবি। এরপরই এদিন জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন কাজল। অন্তত এমনটাই সূত্রের দাবি। যদিও এই বৈঠক ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। নতুন সভাধিপতি কে হবেন? কাজল শেখের পর কি জেলা পরিষদে তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণ? আর সেই সমীকরণে কি তৃণমূলের দুই পরিচিত গোষ্ঠী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুই পক্ষকেই কার্যত দূরে রাখার চেষ্টা হচ্ছে? রাজনৈতিক মহলে জোর আলোচনা। মেসাঞ্জরের বৈঠকে শুধু সভাধিপতির নাম নিয়ে আলোচনা হয়নি, বরং জেলা পরিষদের ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ নিয়েও দর কষাকষি হয়েছে। যদিও বিজেপির সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি নবগোপাল। তার বক্তব্য, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী সভাধিপতি কে হবেন তা নিয়ে আলোচনা করতে মেসাঞ্জরের একটি রিসোর্টে বসেছিলাম, এর বেশি কিছু বলবো না। তার আরও দাবি, জেলা পরিষদের 50 জন তৃণমূল সদস্যের মধ্যে 47 জন তাদের সঙ্গে রয়েছেন। তবে তারপরেই মন্তব্য জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। নবগোপালের কথায়, এখন রাজ্যে বিজেপির সরকার, তারা সভাধিপতি হিসাবে যাকে চাইবে আমরা তাঁকেই সমর্থন করব। ফলে প্রশ্ন উঠছে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন কি শুধুই তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, নাকি মেসাঞ্জরের রিসোর্ট বৈঠক থেকেই তৈরি হচ্ছে একেবারে নতুন রাজনৈতিক সমীকরণ? যদিও তা আগামী দিনের মধ্যেই স্পষ্ট হবে।
কলকাতার নিউটাউনে আদানি শিল্প গোষ্ঠী যে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চলেছে সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। শেষ পর্যন্ত কোনো পরিবর্তন না ঘটলে আগামী মাসেই সেই হাসপাতাল তথা আদানি আরোগ্য নিকেতনের শিলান্যাস করতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। তবে বড় প্রশ্ন হলো, নিউটাউনে এই হাসপাতাল তৈরি হলে রাজ্যের কি আর্থিক সুবিধা হতে পারে? সূত্রের দাবি, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। নিউটাউনে ওই জমির আয়তন 51.75 একর। জমির চরিত্র বদল ও অন্যান্য আনুষঙ্গিক ছাড় বাবদ আদানি শিল্পগোষ্ঠীর জন্য প্রায় 1967 কোটি টাকা রাজস্ব ছেড়ে দিচ্ছে সরকার। তবে একই সঙ্গে নবান্নের দাবি, প্রকল্পটি চালু হলে তার প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক এবং সামাজিক সুফল এই অঙ্কের তুলনায় ঢের বেশি হতে পারে। কর্মসংস্থানেও বড় প্রভাবের দাবি। হাসপাতালকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। রিপোর্টে এর বার্ষিক এমপ্লয়মেন্ট ইনকাম বেনিফিট 560 কোটি টাকা ধরা হয়েছে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রশাসনিক কর্মী থেকে শুরু করে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, খাদ্য, পরিবহন এবং অন্যান্য পরিষেবা বিভিন্ন স্তরে কর্মসংস্থান তৈরি হতে পারে। ফলে প্রকল্পটির প্রভাব হাসপাতাল চত্বরের বাইরে স্থানীয় অর্থনীতিতেও পড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রত্যক্ষ কর্মসংস্থান বাবদ রাজ্যের অর্থনীতিতে যোগ হবে 320 কোটি টাকা। তাছাড়া 10,000 জনের পরোক্ষ কর্মসংস্থান হতে পারে। তারা মাসে যদি 20,000 টাকা রোজগার করে তাহলেও রাজ্যের অর্থনীতিতে যোগ হতে পারে 240 কোটি টাকা। এখানেই প্রকল্পটির অর্থনৈতিক যুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার জমি এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার ক্ষেত্রে প্রায় 1976 কোটি টাকার সুবিধা দিচ্ছে বলে প্রকল্প সংক্রান্ত তথ্য থেকে জানা যাচ্ছে, যাকে বলা হচ্ছে ওয়ান টাইম আইডেন্টিফাইয়েবল স্টেট ফিক্সাল কস্ট। অন্যদিকে মূল্যায়ন রিপোর্টে প্রকল্পটি থেকে বার্ষিক মোট মনিটাইজ বেনিফিট 4,085 কোটি টাকা ধরা হয়েছে। 27:1 কস্ট বেনিফিট রেটিও। মূল্যায়ন রিপোর্টে প্রকল্পটির কস্ট বেনিফিট রেশিও দেখা হয়েছে 27:1, অর্থাৎ রিপোর্ট অনুযায়ী প্রকল্পে রাজ্যের যে পরিমাণ এককালীন আর্থিক ব্যয় বা ফিক্সাল কস্ট চিহ্নিত করা হয়েছে তার তুলনায় দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক সুবিধার পরিমাণ অত্যন্ত বেশি। আরও বড় অঙ্কটি হল নেট সোশ্যাল প্রেজেন্ট ভ্যালু। রিপোর্টে এটি 53,860.10 কোটি টাকা দেখানো হয়েছে। হিসাবে 8% রিয়েল ডিসকাউন্ট রেট এবং 2% বার্ষিক সুবিধার বৃদ্ধির হার ধরা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে প্রকল্প থেকে পাওয়া সুবিধাগুলিকে বর্তমান মূল্যে হিসেব করেও প্রকল্পটির সামাজিক আর্থিক মূল্য যথেষ্ট বেশি বলে সমীক্ষায় উঠে এসেছে। এখানে সতর্কতার জায়গাও রয়েছে। রিপোর্ট নিজেই এই হিসাবকে আনুমানিক হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ 4,085 কোটি টাকা বার্ষিক সুবিধা, 53,860.10 কোটি টাকার এনএসপিভি বা 27:1 ভিসিআর, এগুলি প্রকল্পের বিভিন্ন অনুমানের ভিত্তিতে করা অর্থনৈতিক মূল্যায়ন, নিশ্চিত ভবিষ্যৎ রাজস্ব নয়। রিপোর্টে সুপারিশেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে চূড়ান্ত মূলধন খাতে বিনিয়োগ যাচাই করা, আর্থিক ছাড়ের শংসাপত্র, বিনামূল্যে যে 500টি বেডের রোগীকে চিকিৎসা দেওয়া হবে তার শর্ত মেনে চলা, নিয়মিত সরকারি নজরদারি ইত্যাদি। অর্থাৎ রাজ্যের সুবিধা নিশ্চিত করতে শুধু হাসপাতাল তৈরি করাই যথেষ্ট নয়, প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতিও দীর্ঘমেয়াদে কার্যকর রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার একটি বড় সমস্যা হল উন্নত চিকিৎসার জন্য রোগীদের রাজ্যের বাইরে চলে যাওয়া। ফলে শুধু রোগী নয়, বিপুল পরিমাণ অর্থ রাজ্যের বাইরে চলে যায়। নিউটাউনে আন্তর্জাতিক মানের এই হাসপাতাল প্রকল্প বাস্তবায়িত হলে সেই প্রবণতা কিছুটা বদলানোর সম্ভাবনা রয়েছে। কলকাতাকে পূর্ব ভারতের একটি মেডিকেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকে তীব্র ভর্ৎসনা বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ? জবাবে ব্যাংক কর্তৃপক্ষ একবার কেওয়াইসি, পরে অভিষেকের নামে ইডি মামলার প্রসঙ্গ টানে। তাতেই বিচারপতির মন্তব্য, অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না, না হলে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। কর্তৃপক্ষ কি অভিষেকের মুখ দেখতে চাইছে? ব্যাংকের আইনজীবী কিছুটা সময় চান। বিদেশ যাওয়ার আগে অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। গতকাল শুনানিতে সাংসদের আইনজীবী আদালতে জানায়, অভিষেকের 2টি ক্রেডিট কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছে কেওয়াইসি করাতে হবে। অভিষেকের আইনজীবীর দাবি, কেওয়াইসি শেষ হবে ডিসেম্বর মাসে। এরপরই ব্যাংকের উদ্দেশ্যে বিচারপতি রাও বলেন, কেওয়াইসি অনলাইনে হয়। অভিষেককে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হলো? মনে হয় তার মুখ দেখতে চাইছে ব্যাংক। সাংসদকে পাঠানো চিঠির ভাষা নিয়েও ব্যাংকের সমালোচনা করেছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, এইভাবে কোনো গ্রাহককে চিঠি পাঠানো
যায় না। ব্যাংকের দাবি অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, সেই কারণে কেওয়াইসির জন্য অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। তা প্রকাশ্যে তা বলা সম্ভব নয়। বিচারপতি বলেন, থাকতেই পারে, কিন্তু গ্রাহককে না জানিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে? এরপরই ব্যাংকের আইনজীবী হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে চলা একটি ইডি মামলার প্রসঙ্গ টানেন। তারপরই ব্যাংকে ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না, না হলে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। মামলার পরবর্তী শুনানি সোমবার। বিদ্যুতের বিল নিয়ে প্রায়ই গ্রাহকরা বিরক্ত বোধ করেন, কারণ ছাড়াই নাকি মোটা অঙ্কের বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। এবার ওই পুরনো মিটার বদলে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার। স্মার্ট মিটার আপনার টাকা বাঁচাবে। নতুন এই ব্যবস্থায় গ্রাহক নিজেই বিদ্যুতের খরচের উপর নজর রাখতে পারবেন। ফলে বাড়িতে স্মার্ট মিটার বসলে ঠিক কী কী সুবিধা মিলবে তা জেনে নেওয়া দরকার। পুরনো মিটারের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর কর্মী এসে মিটার দেখে রিডিং নিতেন। নতুন ব্যবস্থায় সেই প্রয়োজন থাকবে না। স্মার্ট মিটার ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের কাছে পাঠাতে সক্ষম। ফলে রিডিং সংগ্রহের পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও সঠিক হবে। এর ফলে আনুমানিক হিসাব করে বিল তৈরি হওয়া বা ভুল রিডিংয়ের মতো সমস্যাও কমবে। বাড়িতে যতটা বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেই তথ্যের ভিত্তিতেই বিলিংয়ের হিসাব তৈরি হবে। স্মার্ট মিটার বসালে মোবাইল অ্যাপের সাহায্যে গ্রাহক নিজের বাড়ির বিদ্যুৎ খরচের উপর সরাসরি নজর রাখতে পারবেন। কোন সময়ে ব্যবহার বেড়ে যাচ্ছে, কোন বৈদ্যুতিক যন্ত্র তুলনামূলক বেশি বিদ্যুৎ টানছে, এই ধরনের তথ্য জানা গেলে অপ্রয়োজনীয় ব্যবহার কমানো সম্ভব। নির্দিষ্ট সীমার বেশি খরচ হয়ে গেলে সতর্ক বার্তা বা নোটিফিকেশন পাওয়ার ব্যবস্থাও থাকবে। স্মার্ট মিটারে থাকছে প্রিপেড ব্যবস্থা। মোবাইলে যেমন আগে টাকা ভরে তারপর পরিষেবা ব্যবহার করা যায়, একইভাবে নির্দিষ্ট অর্থ আগে থেকে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ মিলতে পারে। ব্যালেন্স কমে গেলে আগাম সতর্ক বার্তা পাওয়া যাবে। ফলে মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুতের খরচ পরিকল্পনা করা সহজ হবে। তবে প্রিপেড ব্যবস্থা পছন্দ না করলে পোস্টপেড পরিষেবাও চালু থাকবে। কোনো এলাকায় বিদ্যুৎ চলে গেলে বা লাইনে প্রযুক্তিগত গোলযোগ তৈরি হলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরের কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকতে পারে। বৈদ্যুতিক লাইনে অস্বাভাবিক ভোল্টেজ ওঠানামার মতো পরিস্থিতি শনাক্ত ও নিয়ন্ত্রণে স্মার্ট মিটার সহায়তা করতে পারে। এর ফলে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষতির আশঙ্কা কিছুটা কমানো সম্ভব। স্মার্ট মিটার শুধু পুরনো মিটারের আধুনিক সংস্করণ নয়, বিদ্যুৎ ব্যবহারের পুরো ব্যবস্থাকেই আরও প্রযুক্তি নির্ভর করার একটি পদক্ষেপ। সচেতনভাবে ব্যবহার করতে পারলে বিদ্যুতের অপচয় কমানোর পাশাপাশি মাসিক খরচও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ক্ষমতায় আসার পরই রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার। এবার ক্রীড়াক্ষেত্রে কৃতীদের জন্য বিরাট সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অলিম্পিকের সোনা, রূপো ও ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদদের জন্য বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের ক্রীড়াবিদদের। জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে প্রত্যেক দলকে এবং ব্যক্তিগত খেলার ক্রীড়াবিদকে সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়া হবে। কেবল ক্রীড়াবিদ নয়, আয়োজক সংস্থাগুলিকেও আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে 1 কোটি, রাজ্য গেমস আয়োজনে 50 লক্ষ টাকা মিলতে পারে। অটল খেল সম্মানের আওতায় অলিম্পিকে সোনা জিতলে 1 কোটি টাকা পুরস্কার দেবে রাজ্য। রূপো জিতলে 75 লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কমনওয়েলথ বা এশিয়ান গেমসে সোনা জয়ীদের জন্য থাকবে 50 লক্ষ টাকার পুরস্কার। রূপোর জন্য 30 লক্ষ এবং ব্রোঞ্জের জন্য 20 লক্ষ টাকা দেওয়া হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীদেরও দেওয়া হবে 50 লক্ষ টাকা। রূপো জয়ীরা 37.50 লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীরা 25 লক্ষ টাকা পুরস্কার পাবেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, রূপো ও ব্রোঞ্জ জয়ীদের যথাক্রমে 25 লক্ষ, 15 লক্ষ ও 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জাতীয় গেমস এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীরা পাবেন 10 লক্ষ টাকা। রূপো এবং ব্রোঞ্জ জয়ীরা পাবেন যথাক্রমে 5 লক্ষ এবং 3 লক্ষ টাকা। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার যেসব ক্রীড়াবিদরা প্রতিনিধিত্ব করেছেন তাদের মাসিক 10,000 টাকা করে ভাতা দেবে সরকার। মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার আওতায় ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেওয়া হবে।